এবার আমরা আজকে যে টপিকটা আলোচনা করব সেটা কি রে? টেন্স। টেন্স মানে কি? টেন্স মানে হচ্ছে কি রে? টেন্স মানে হচ্ছে সময়, ঠিক আছে? এবার বলবি সময়, আমরা তো সময় কি জানি? সময় মানে কি জানি রে? সময় মানে তো টাইম জানি, তাই না? এবার এখানে আবার সময় বলছে, দাদা কি ব্যাপার? এবার এই যে সময়, এটা কিন্তু কিসের সময়? কাজ করার সময়, ঠিক আছে? কোনো কিছু কাজ যে করার সময়টা অথবা কাজের যে অবস্থাটা, ঠিক আছে, সেটাকে কি বলা হয়? টেন্স বলা হয়, ঠিক আছে? এবার তাহলে সময় অথবা কি রে? কাজের অবস্থা, ঠিক আছে? বোঝা গেল? সময় ও কাজের যে অবস্থাটা সেটাকে আমরা কি বলবো? কি বলবো রে? টেন্স বলবো। এবার এই টেন্সের প্রকারভেদ করতে হবে, ঠিক আছে? টেন্সের প্রকারভেদ হচ্ছে, টেন্স কত প্রকার? 3 প্রকার, সেটা আমরা সবাই জানি, ছোটবেলা থেকেই জানি। কি টেন্স কত প্রকার? 3 প্রকার। এবার আমাদের আরও একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে কি রে? শুধুমাত্র টেন্স কিন্তু 3 প্রকার বললে ভুল হবে, ঠিক আছে? কারণ টেন্সের সময় অনুযায়ী কিন্তু কত প্রকার? 3 প্রকার। সময় অনুযায়ী 3 প্রকার। কেন? কারণ হচ্ছে হয় কোনো কাজ আগেই করে ফেলছি, তার মানে কি রে? পাস্ট। আর এখন করছি মানে কি? প্রেজেন্ট। আর পরে গিয়ে করব সেটা মানে কি? ফিউচার টেন্স, ঠিক আছে? তাহলে সময় অনুযায়ী টেন্স আমরা কত প্রকার পাইলাম? আচ্ছা, প্রথমে ধরি প্রেজেন্টটাই দেখি, ঠিক আছে? প্রেজেন্ট, তারপরে কি লিখবো? পাস্ট, তারপরে ফিউচার, ঠিক আছে? এরপরে দেখ, এটা হলো সময় অনুযায়ী, ঠিক আছে? এবার এটা হয়ে গেল। এবার আমাদের দ্বিতীয় আছে কি? কাজের অবস্থা, ঠিক আছে? বর্তমান, এই প্রেজেন্ট মানে কি রে? বর্তমান, তাই না? বর্তমান কালেও কিন্তু কাজ যদি হয়ে থাকে, তার মধ্যেও কিন্তু সেই কাজটার অবস্থান মানে অবস্থাটা অনুযায়ী আমরা আবার সেটাকে 4 ভাবে লিখতে পারি, ঠিক আছে? সে বর্তমানের ক্ষেত্রেও হবে, অতীতের ক্ষেত্রেও হবে, এবং ভবিষ্যৎ যেটা আছে সেটাও হবে, ঠিক আছে? আমাদের এই 3টা টেন্সেরই যেটা প্রেজেন্ট আছে, পাস্ট আছে, ফিউচার আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাদের কতবার ইয়ে করতে পারবো রে? 4 ভাবে আবার অবস্থান লিখতে পারবো, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে টেন্স সময় অনুযায়ী আমরা কত প্রকার পেলাম? 3 প্রকার পেলাম। এবার দেখবো আমরা যে কাজের অবস্থা অনুযায়ী, ঠিক আছে? কাজের অবস্থা অনুযায়ী টেন্সকে আবার 4 ভাগে ভাগ করা যায়, ঠিক আছে? কাজের অবস্থা অনুযায়ী টেন্স কত ভাগে ভাগ করা যায়? 4 ভাবে, ঠিক আছে? একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে কি রে? কন্টিনিউয়াস, একটা পারফেক্ট, একটা পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার আমরা এই যে যদি মনে কর বর্তমান কালে যদি ইনডিফিনিট হয় তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্টে যদি ইনডিফিনিট হয় তাহলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। এবার পাস্টে যদি হয় সেটা কি হবে? পাস্ট ইনডিফিনিট। ফিউচারে যদি হয় সেটা কি হবে? ফিউচার ইনডিফিনিট। এইভাবে করেই একই রকম ভাবে পাস্টের ক্ষেত্রেও তাই, ফিউচারের ক্ষেত্রেও তাই, কন্টিনিউয়াসের ব্যাপারে, ঠিক আছে? এবার তারপরে আমরা জানবো এই যে ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট কন্টিনিউয়াস, এগুলো আসলে কি জিনিস, তাই না? এতক্ষণ তো আমরা জানলাম যে কি প্রেজেন্ট মানে বর্তমান, পাস্ট মানে অতীত, ফিউচার মানে ভবিষ্যৎ। কিন্তু আমরা এবার এই যে ভাগগুলোর ব্যাপারে এগুলো আমরা জানবো। ছোটবেলা থেকে এগুলো মুখস্থ করে আসছি সবাই, যে কি রে? ইনডেফিনিট, প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, এগুলো মুখস্থ করে আসছি, তাই না? তো যাই হোক, মুখস্থ করার আগে একটু যদি আমরা বুঝে যাই তাহলে মুখস্থ করতে খুব সুবিধা হবে, ঠিক আছে? খুব তাড়াতাড়ি আমরা মুখস্থ করতে পারবো। যাই হোক, এবার সবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে কি? চলতে থাকা। ভেরি গুড। তাহলে কন্টিনিউয়াস মানে যদি চলতে থাকা হয়, তাহলে কন্টিনিউয়াস মানে কি রে? চলতে থাকা। কাজের অবস্থা অনুযায়ী টেন্স কত প্রকার পেলাম? 4 প্রকার পেলাম। একটা হচ্ছে ইনডেফিনিট, একটা হচ্ছে কন্টিনিউয়াস, একটা হচ্ছে পারফেক্ট, একটা হচ্ছে পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? এবার আমরা শিখবো এই 4 প্রকারের যে ধরনগুলো, সেগুলো কি কি জিনিস, ঠিক আছে, কাকে বলে, সেগুলো আমরা শিখবো। এবার প্রথমে আমরা শিখবো কন্টিনিউয়াস, তারপরে আমরা যাব ইনডিফিনিটে, পরে দেখছি, হ্যাঁ? তো যাই হোক, কন্টিনিউয়াস মানে কি? চলতে থাকা, কোনো কাজ চলতে থাকা, ঠিক আছে? তাহলে যদি প্রেজেন্টের সঙ্গে যদি কন্টিনিউয়াস হয়, তার মানে কি রে? বর্তমান কালে কোনো কাজ চলতে থাকলে সেটাকে কি বলবো আমরা? কন্টিনিউয়াস, তাই না? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ভেরি গুড।
এবার যদি অতীতকালে যদি কন্টিনিউয়াস থাকে, মানে পাস্ট টেন্সে যদি কন্টিনিউয়াস থাকে, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? অতীতকালে কোনো কাজ চলতে থাকছিল, তাই না, সেটা হবে কি পাস্ট কন্টিনিউয়াস। এবার সেম একই ব্যাপার, ভবিষ্যৎকালে যদি কোনো কাজ চলতে থাকবে এরকম বোঝায়, তাহলে কি হবে রে? তাহলে ফিউচার কন্টিনিউয়াস। ঠিক আছে, তাহলে কি হবে? ফিউচার কন্টিনিউয়াস। যাই হোক, এবার পারফেক্ট মানে কি? অবশ্যই পারফেক্ট মানে কাজটি হয়ে যাওয়া। ঠিক আছে, কাজটি কি রে? হয়ে যাওয়া, কাজটি সম্পূর্ণ হওয়া আর কি, সম্পূর্ণ হওয়া মানে কাজটি সবে মানে হয়ে গেছে আর কি, এরকম বোঝাইতে। ঠিক আছে, তাহলে এবার যদি প্রেজেন্ট পারফেক্ট হয় তার মানে কি বর্তমানে কোনো কাজ হয়ে গেল এরকম বোঝায়। এবার পাস্টের সময় কি হবে? পাস্ট পারফেক্টও সেই একই রকম, অতীতকালে কোনো কাজ হয়ে গেছে এরকম বোঝালে, তাই না? এবার ফিউচারেও তাই, কোনো কাজ অতীতে গিয়ে পারফেক্টলি মানে আমরা কিভাবে রে একদম সঠিকভাবে সেটা হয়ে যাবে, তাই না, এরকম বোঝালে সেটা কি হবে? ফিউচার পারফেক্ট। তো এগুলো আমরা খুব কম ইউজ করি, সেটা পরের ব্যাপার, আমরা পরে জানবো আস্তে আস্তে। আর এই পারফেক্ট কন্টিনিউয়াস মানে কি? কাজটি পারফেক্ট মানে কি রে? পারফেক্ট মানে একটু আগে কি বললাম? কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়া, তাই না? কাজটি সম্পূর্ণ হয়ে গেছে, আবার কি রে? আবার কন্টিনিউ মানে চলতেও আছে, তাই না? তার মানে কি একটু কাজ সম্পূর্ণ হয়ে গেছে কিন্তু বাকি কাজটা এখনো চলছে। বুঝছিস কি বুঝিস নাই? একটু কাজ কি হয়ে গেছে এবং বাকি কাজটা এখনো চলছে, এরকম বোঝালে সেটা কি হবে? পারফেক্ট কন্টিনিউয়াস। সেম একই ব্যাপার যদি পাস্টের ক্ষেত্রে হয় তাহলে কি হবে? অতীতে কোনো একটা কাজ শুরু হয়েছিল, তাই না, তারপরে আরো চলতেছিল এরকম বোঝাইতে, তাই না, এরকম হবে। সেটা পরে আমি সংজ্ঞা যখন লেখাই দেবো ভালো করে তখন আবার, আজকে শুধুমাত্র জাস্ট এমনি মানেটা বুঝে রাখ আর গঠনগুলো পড়তে যাতে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে এত দূর হয়ে গেল। এবার আর কি বাকি থাকলো? তাহলে ইনডেফিনিট, তাই না? এবার এতক্ষণ আমি কেন ইনডেফিনিটটা বলে নাই, এবার দেখ। ইনডেফিনিটটা এই কারণে বলে নাই, কারণটা হলো এই দেখ, এখানে কন্টিনিউয়াস মানে চলতে থাকা বোঝাচ্ছে, তাই না? এবার পারফেক্ট মানে কাজটি সম্পূর্ণ হয়ে যাওয়া এরকম বোঝাচ্ছে। পারফেক্ট কন্টিনিউয়াস মানে অল্প সম্পূর্ণ হয়ে গেছে আবার বাকিটা চলতেছে এরকম বোঝাচ্ছে। কিন্তু আমরা ইনডেফিনিট মানে কি রে? ইনডেফিনিট মানে হচ্ছে অনিশ্চিত। ঠিক আছে, অনিশ্চিত। ইনডেফিনিট মানে কি? অনিশ্চিত। তাহলে অনিশ্চিত মানে সেটাকে চিহ্নিত করা যাচ্ছে না যে সেটা কাজটা চলতে আছে নাকি কাজটা হয়ে গেছে নাকি অর্ধেক হয়েছে অর্ধেক হচ্ছে, কিচ্ছু বোঝা যাচ্ছে না। এরকম করে যদি কোনো কিছু বোঝা না যায়, ঠিক আছে, তাহলে সেটা কি হবে? ইনডেফিনিট হবে। ইনডেফিনিট মানেই হচ্ছে কি? অনিশ্চিত। বোঝা গেল কি গেল না? এতদূর পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, তাহলে এবার আমরা সেকেন্ড পার্টে আলোচনা করব কি রে? সম্পূর্ণ গঠনগুলো আমাদের মুখস্থ করতেই হবে। অনেক ইউটিউব চ্যানেল আছে, অনেক মানে টিচার আছে, বলবে কি গঠন ছাড়াই হয়ে যাবে, কিন্তু গঠনগুলো আমাদের অল্প করে হইলেও মুখস্থ করতেই হবে, তাছাড়া আমাদের কোনো উপায় নেই। ঠিক আছে, যাই হোক, তাহলে এই নামগুলো আমাকে লিখে দিতে হচ্ছে, কি হবে? কি রে এই ইনডেফিনিট, প্রত্যেকটাতেই ইনডেফিনিট হবে, প্রত্যেকটাতেই কি হবে? কন্টিনিউয়াস হবে, প্রত্যেকটাতেই কি হবে? পারফেক্ট হবে। আচ্ছা ঠিক আছে, আমি প্রত্যেকটাতে লিখে দিচ্ছি। তাহলে আমরা এই টেন্সগুলো এবার সবগুলো টেন্সেরই কি পড়বো রে? গঠন পড়বো। ঠিক আছে, এবার গঠনটা আমাদের মুখস্থ করতেই হবে। সংখ্যাগুলো তো যাই হোক বলেই দিলাম মোটামুটিভাবে, যে প্রেজেন্ট মানে কি রে? বর্তমান, তাই না? বর্তমানকালে যদি কোনো কাজ অনিশ্চিতভাবে বোঝা যায় না, ঠিক আছে, সেটাই হচ্ছে কি রে? ইনডেফিনিট। এবার বোঝা যায় না বলতে সেটা ভুল হবে না। এবার মানে কাকে বলে সংখ্যাটা লিখতে গেলে সেটা অনেক বড় নোট হবে, ঠিক আছে। এবার অত বড় নোট আমরা লিখবো না, এখন বড় হয়ে গেছি, এত আমাদের সময় নেই। ক্লাস 6, 7, 5, 6 এগুলোতে নোট লেখা, ঠিক আছে। এখন আর আমাদের অত সময় নেই, এখন আগে এগুলো শেখা দরকার, তাই না? এখন আমরা কয়েকদিন পরে মাধ্যমিক দেব, এত কিছু জানার এখন আর সময় নেই। জানার সময় বলতে এখন শিখতেই হবে, এখন নিজেকে করতে হবে। যাই হোক, এবার আমরা গঠন প্রথমে, যাই হোক, এই গঠনটা জানার আগে আমাদের সেন্টেন্স সম্পর্কে একটু জানতে হবে, একটু ভার্ব সম্পর্কে জানতে হবে। ঠিক আছে, সেন্টেন্স, ভার্ব এবং পার্সন সম্পর্কে জানতে হবে। এই তিনটা জিনিস কিন্তু আমাদের মাস্ট। ঠিক আছে,
টেন্সের যদি গঠন আমরা মুখস্থ করতে চাই তাহলে আমাদের কি কি জিনিস মুখস্থ করতে হবে রে? এইখানে লিখে দিলাম কি কি। এটা হচ্ছে সেন্টেন্স, ঠিক আছে? কি রে? সেন্টেন্স গঠন করাটার আগে আমরা শিখবো যেটা, সেটা হচ্ছে প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে কি রে? ভার্ব শিখবো, ঠিক আছে? তারপরে ভার্বের পরে আরেকটা জিনিস শিখবো, সেটা হচ্ছে কি রে? পারসন, ঠিক আছে? তারপরে আরেকটা জিনিস সেটা হচ্ছে কি, প্রথমে আমরা শিখবো কি? ভার্ব শিখবো, তারপরে পারসন শিখবো। হ্যাঁ, এবার আরেকটা জিনিস দেখ, এদিকে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কি রে? ভার্ব পারসন হয়ে গেল, আর এটা হচ্ছে নিয়ম, যেটা হচ্ছে কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ইংরেজিতে কিন্তু এসভিও, এই নিয়মটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। কি রে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, তাই না? মানে আমরা বাংলায় কি করি রে? বাংলায় লিখি কি? মনে কর আমি লিখে দিলাম একটা জায়গায়, জায়গা হচ্ছে না, এখানে লিখে দিচ্ছি। মনে কর আর কি, সাপোজ আমি ভাত খাই। শোন ভালো করে কথাটা শোন, যে আমি ভাত খাই, ইংরেজিতে কি হবে? আই রাইস ইট হবে? ভুল হবে। কেন? কারণ আগে কি হবে? সাবজেক্টটা হবে আই, তারপরে কি হবে? ভার্বটা হবে। ভার্বটা কি? ইট, তাই না? আই ইট রাইস, তাহলে কি হবে? আমি ভাত খাই, ইংরেজি কি হবে? আই ইট রাইস, ঠিক আছে? তাহলে আমাদের বাংলায় কি হইলো? ক্রিয়াপদটা লাস্টে চলে গেল, কিন্তু ইংরেজিতে ক্রিয়াপদটা কোথায় চলে আসবে? মাঝখানে চলে আসবে, ঠিক আছে? প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব হবে, সাবজেক্টের পরে ভার্ব হবে, ঠিক আছে? তারপরে আদার্স যা আছে, ঠিক আছে? বোঝা গেল রে? এতদূর ক্লিয়ার? এবার ভার্বটা আমাদের জানতে হবে কি? এদিকে ভার্বটা সম্পর্কে জানতে হবে। আচ্ছা, এবার আমরা গঠন নিয়ে আলোচনা করব। তার আগে টেন্সের গঠনের আগে আমাদের তিনটা জিনিস, মেন ইম্পর্টেন্ট তিনটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে কি রে? ভার্ব জানতে হবে, পারসন জানতে হবে, আর ইংরেজিতে একটা সাবজেক্ট ভার্ব অবজেক্টের যে মানে নিয়ম, সেটা জানতে হবে, ঠিক আছে? এবার প্রথমেই শিখবো আমরা ভার্ব। ভার্বের কয়টা ফর্ম থাকে রে? ভার্বের প্রধানত 3টা ফর্ম থাকে, আরও 2টো থাকে, সেগুলো আমরা পরে আলোচনা করব। কিন্তু এখানে যেগুলো লাগবে সেগুলো কি? ভার্বের হচ্ছে কি 3টা ফর্ম আমরা মুখস্থ করব। কি কি? প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, আর পাস্ট পার্টিসিপেল ফর্ম, ঠিক আছে? আমরা জানি, সবাই ছোটবেলায় পড়ছিলাম, গো ওয়েন্ট গান, তারপরে সি স সিন, তাই না? এগুলো পড়ছি সবাই। হ্যাঁ, প্লে প্লেট প্লেট, এগুলো পড়ছি সবাই। ভেরি গুড। তাহলে এই যে ভার্বের ফর্মগুলো, সেগুলো আমরা পড়ব, ঠিক আছে? এবার সেকেন্ডে কি আসবে? পারসন। এবার পারসন মানে কি রে? পারসন বাংলায় আমরা কি বলি? পুরুষ বলি, তাই না? বাংলায় পড়লে একটু কঠিন লাগে, ইংরেজিতে পড়লে সহজ লাগে। কারণটা কি? বাংলাটা আর ইংরেজিটা একটু উল্টো ধরনের। ফার্স্ট পারসন হচ্ছে উত্তম পুরুষ, তারপরে সেকেন্ড পারসন হচ্ছে কি রে? মধ্যম পুরুষ, আর থার্ড পারসন হচ্ছে প্রথম পুরুষ, তাই না? প্রথম পুরুষ না কি বলে? প্রথম পুরুষ। হ্যাঁ, আমি জানি না বাংলাটা ভালো করে, যাই হোক। তাহলে আমরা বাংলাটা যাই হোক, এটা পরে ব্যাপার, কিন্তু ইংরেজিটা আগে শিখি এখন। তাহলে ইংরেজিটা হচ্ছে কি রে? ফার্স্ট পারসন, তারপরে সেকেন্ড পারসন, আর থার্ড পারসন, ঠিক আছে? এগুলো আমাদের পড়তে লাগবে। তাহলে ফার্স্ট পারসন কাকে বলবো আমরা? ফার্স্ট পারসন কাকে বলবো রে? সবসময় ফার্স্ট পারসন নিজেকে বলবি, ঠিক আছে? নিজে সবসময় কি রে? ফার্স্ট পারসন। হ্যাঁ, যখন বলবি তখন কি রে? নিজেকে সবসময় মানুষ কি বলে? বড় বলে না? তো এইভাবে নিজেকে সবসময় কি বলবি? ফার্স্ট পারসন নিজেকে বলবি, ঠিক আছে? এবার নিজে অথবা নিজের সঙ্গে যারা থাকবে, মানে কি আই অথবা উই, আই অথবা উই, এগুলো কি হবে? ফার্স্ট পারসন হবে। এবার সেকেন্ড পারসন কি জিনিস? সেকেন্ড পারসনটা হবে তোর সামনে যারা থাকবে। তোর সামনে কে থাকবে? তুমি থাকবে, তাই না? তুমি কথাটা থাকবে, হ্যাঁ, ইউ। তাহলে ইউ কথাটা কিন্তু আবার ইউ অথবা মানে তুমি অথবা তোমরা দুটোকেই বোঝায় হচ্ছে কি? ইউ, ঠিক আছে? দুটোকে কি বোঝায়? ইউ দিলে দুটোই হয়ে যায়, যে তুমি অথবা তোমরা হচ্ছে কি? ইউ। এবার তারপরে আসলো কি? থার্ড পারসন। এবার আমি, আমরা, তুমি, তোমরা বাদ দিয়ে যত কিছু আছে সবাই কি রে? থার্ড পারসন, ঠিক আছে? সবাই কি? থার্ড পারসন। যেমন রাম, শ্যাম, ইট, হি, সি, এগুলো কি? এগুলো সব থার্ড পারসন। মনে রাখবি সবাই, ঠিক আছে? সবাই মনে রাখবি এগুলো কি? থার্ড পারসন। যাই হোক, এই পারসন সম্পর্কে আরও অন্য ক্লাস হবে, সেটা পরের ব্যাপার।
পরে দেখাই দেবো একদিন। এবার থার্ড নাম্বার, তৃতীয় নাম্বারটা তো কি রে, তৃতীয় নাম্বার কি বলছে, সাবজেক্ট ভার্ব আদার্স, তাই না? প্রথমে ইংরেজি বাক্যে কি হয়, সাবজেক্ট হয়, তারপরে কি হয়, ভার্ব হয়, তারপরে আদার্সগুলো বসে। এবার এই জিনিসটা মনে রাখবি, আমরা যেমন বাংলায় কি বলি, আমি ভাত খাই, আমি ভাত খাই, আমি হচ্ছে কি সাবজেক্ট, ভাত হচ্ছে কি রে অবজেক্টটা, আর খাই মানে ভার্বটা, তার মানে কি সাবজেক্ট অবজেক্ট ভার্ব হইল, তাই না? কিন্তু আমরা যখন ইংরেজিতে বলবো তখন কি এইভাবে বলতে পারবো? ইংরেজিতে কিন্তু এইভাবে বলতে পারবো না। ইংরেজিতে বলতে গেলে আমাদের কি লাগবে রে? হ্যাঁ, প্রথমে বলতে হবে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অবজেক্ট। সাবজেক্টে কি আছে, আমি, আমি ইংরেজি কি আই, তারপরে ভার্ব, তাহলে খাওয়ার ইংরেজি কি ইট, তাহলে আই ইট, তারপরে কি হবে অবজেক্ট কি আছে রাইস। বোঝা গেল এতদূর? ক্লিয়ার? ভেরি গুড। তাহলে এই তিনটে জিনিস আমাদের জানা হয়ে গেল। তারপরে আরো একটা জিনিস আছে, সেটা হচ্ছে কি রে নাম্বার। নাম্বারটা জানতে হবে। আমরা সবাই জানি নাম্বার। নাম্বার কত প্রকার? দুই প্রকার, একটা হচ্ছে কি সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, তাই না? যদি সেটা একটা হয়, একটা বোঝায়, সেটা কি রে সিঙ্গুলার, আর যদি অনেকগুলো বোঝায় সেটা হচ্ছে প্লুরাল। এতদূর বোঝা গেল? ক্লিয়ার? এবার আমরা চলে যাব কোথায়, গঠনগুলোতে। ঠিক আছে, ইনডেফিনিটের গঠন অনেক স্যার বলে কি যে মুখস্থ করতে হবে না, এত কিছু মুখস্থ করার দরকার নাই, কিন্তু মুখস্থ করতে হবে। যাদের মুখস্থ হয়ে গেছে তারা বলে মুখস্থ করার দরকার নাই, কিন্তু যাদের একদমই বেসিক, যাদের মুখস্থ হয় নাই, তাদের ক্ষেত্রে কিন্তু খুব চাপ হয়ে যায়। ঠিক আছে, তার জন্য এইটুকু কষ্ট করে মুখস্থ করতেই হবে। ভেরি গুড। এই শোন এদিকে, তাহলে ইনডেফিনিটের গঠনটা কি হবে? সবার প্রথমে দিবি সাবজেক্ট। আমাদের তো একটা নিয়ম জানাই আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট হবে, তাই না? তাহলে কোনটা কোথায় হবে সেইটা অনুযায়ী আমরা বোঝাবো। তাহলে সাবজেক্ট, তারপরে প্লাস দিয়ে দিব। ঠিক আছে, সাবজেক্ট প্লাস। এবার এখানে যেহেতু প্রেজেন্টের সময় সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম কাকে বলে? প্রেজেন্ট ফর্মটাকে বলা হয়। ঠিক আছে, তার জন্য সবসময় সাবজেক্টের পরে আমরা V1টাকে ব্যবহার করব। ঠিক আছে, মানে ভার্বের কোন ফর্ম? ফার্স্ট ফর্মটাকে আমরা ব্যবহার করব। তার সঙ্গে আমরা আরো একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে এস অথবা কি রে ইএস যুক্ত করব, সেটা বলে দিচ্ছি পরে উদাহরণের সময়। তারপরে প্লাস কি অবজেক্ট। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে গঠন। ঠিক আছে, এবার পাস্ট ইনডিফিনিটের গঠন কি? একই রকম, কোনো ইয়ে নাই। এই প্রথমে সাবজেক্ট লিখতে হবে, তারপরে কি লিখতে হবে রে? এবার এখানে V1 লিখছি না, এখানে লিখতে হবে V2। এবার প্লাস এখানে অবজেক্টটা লিখে দেব, বাস শেষ। এবার ফিউচার ইনডেফিনিট টেন্স, এখানে কিছুই না, শুধুমাত্র কি হবে সাবজেক্ট প্লাস কি হবে রে শ্যাল অথবা উইল, তারপরে V1 প্লাস অবজেক্ট, তাই না? এই ফিউচারে মনে রাখবি সবসময়, ফিউচারে সবসময় মনে রাখবি কি হয়, শ্যাল অথবা উইল হয়। ঠিক আছে, যাই হোক, এবার তারপরে আমরা আগে সম্পূর্ণটা লিখে নেই, তারপরে আমরা পরে এগুলো বুঝে নেব। ঠিক আছে, তারপরে কন্টিনিউয়াসে কি হবে? সাবজেক্ট হবে প্লাস এম অথবা ইজ অথবা আর হবে প্লাস কি হবে রে V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করা হবে প্লাস অবজেক্ট। এবার সবসময় মনে রাখবি, একটা জিনিস সবসময় মনে রাখবি কি রে, যখনই কন্টিনিউয়াস আসবে, কন্টিনিউয়াস মানে চলতে থাকা, তখনই কিন্তু আমরা ভার্বের সঙ্গে এই যে জিনিসটা এটাকে বসাই দিব। ঠিক আছে, বোঝা গেল? এবার সেম কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াসেও তাই, আইদার সাবজেক্ট প্লাস এখানে এম ইজ এর পাস্ট ফর্ম গুলো হবে কি রে ওয়াজ অথবা ওয়ার, তারপরে প্লাস কি হবে সেম বাকি যা আছে তাই, তারপরে আইএনজি, তাই না? এটা কন্টিনিউয়াস করার জন্য প্লাস অবজেক্ট। এবার এখানে ফিউচারে কি হবে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, তো এটা তো জন্মগত থাকবেই থাকবে, তাই না? প্লাস এখানে একটা ডাইরেক্ট V1 এর সঙ্গে আইএনজি দিলে কেমন হয়ে যাচ্ছে রে, এটারই মতো হয়ে যাচ্ছে, তাই না? তার জন্য একটা বি ভার্ব দিয়ে দিলাম, তারপরে
তারপরে কি হবে রে, তারপরে V1 এর সঙ্গে কন্টিনিউয়াস এর জন্য আইএনজি যুক্ত করে দেব, তারপরে অবজেক্ট। এবার আমরা চলে আসবো পারফেক্ট টেন্সে। আয় এদিকে, পারফেক্ট টেন্সে চলে আয়। পারফেক্টে কি হবে, প্রেজেন্ট পারফেক্টে কিচ্ছু নাই, শুধুমাত্র পারফেক্ট টেন্স থাকলে মনে রাখবি সবসময় থার্ড ফর্ম হবে, ঠিক আছে। পারফেক্ট টেন্স কি হবে, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ, তারপরে কি রে প্লাস V3, সব সময় V3 হবে পারফেক্টে, প্লাস কি হবে রে অবজেক্ট। এবার পাস্ট পারফেক্টে কি হবে, সাবজেক্ট এই হ্যাভ অথবা হ্যাজ এর সেকেন্ড ফর্ম কি হবে, হ্যাড, পাস্ট ফর্ম, তাই না, সেটা হচ্ছে হ্যাড প্লাস V3 প্লাস অবজেক্ট। ভেরি গুড। এবার তাহলে এখানে কি হবে বল, সাবজেক্ট, তাই না, তারপরে কি জন্মগত একটা আছে কি রে, শ্যাল অথবা কি রে উইল, প্লাস তারপর কি হবে হ্যাভ, তারপরে V3 প্লাস অবজেক্ট। ভেরি গুড। এবার আমরা এটা করব, এটা কি রে সাবজেক্ট প্লাস এ পারফেক্ট কন্টিনিউয়াস, এটা আগে দেখে নেই। আয় পারফেক্ট আবার কন্টিনিউয়াস, তাই না, পারফেক্টটাও লাগবে আবার কন্টিনিউয়াসটাও লাগবে, গঠনটা ভালো করে শিখ, একবারে মনে থাকবে। এদিকে দেখ, পারফেক্টটা প্রথমে কি আছে রে, সাবজেক্ট, এই সাবজেক্ট বসাইতে লাগে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাইতে লাগে, তাই না, হ্যাভ অথবা হ্যাজ বসাইতে লাগে, তারপরে কি লাগাইতে লাগে রে V3। কিন্তু এখানে মেন ভার্বে যদি V3 দিয়ে দেই তাহলে কি কন্টিনিউয়াসটাকে পরে করতে পারবো না। এবার মনে রাখবি সব সময় একটা জিনিস, এখানে V1 এর সঙ্গে সব সময় আইএনজি যুক্ত করা যায়, V2 অথবা V3 এর সঙ্গে কখনো আইএনজি যুক্ত করা যায় না, এটা নোট করে রাখবি, ঠিক আছে, একটা খাতার মধ্যে নোট করে রাখবি। সব সময় কি রে V1 এর সঙ্গে আইএনজি যুক্ত করা যায়, ঠিক আছে। শুনছিস রে কখনো ওয়েন্টিং শুনছিস, হ্যাঁ, যেমন গোয়িং শুনছিস, আই অ্যাম গোয়িং টু স্কুল, তাই না। এবার কখনো শুনছিস আই ওয়াজ ওয়েন্টিং টু স্কুল, শুনছিস রে কখনো, শুনিস নাই, কেন শুনিস নাই, কারণ ওটা হয় না, মানে সেকেন্ড ফর্মের সঙ্গে কখনো আইএনজি যুক্ত হয় না। সে যদি মানে পাস্ট কন্টিনিউয়াসও হয় তবুও কি হবে, সেটা গোয়িংই হবে, তাই না। সে তার আগে বি ভার্বটা ওয়াজ হয়ে যাবে, কিন্তু তারপরে কি হবে রে আইএনজিটা ওই V1 এর সঙ্গেই যুক্ত হবে, ঠিক আছে, গোয়িং এর সঙ্গে। তাহলে এবার যেহেতু আমরা এখানে কি পেলাম, পারফেক্টে আমাদের V3 লাগবে, কিন্তু V3 দিলে পরে আমরা কন্টিনিউয়াস করতে পারবো না, তার জন্য আমাদের কি করতে হবে, একটা আস্তে, তার জন্য আমাদের কি করতে হবে, একটা V3 আনতে গেলে আমাদের একটা সাহায্য নিতে হবে V ভার্বের থার্ড ফর্ম কি, বিন, ঠিক আছে, বিন, V ভার্বের থার্ড ফর্ম কি রে বিন, মনে থাকবে। তারপরে তাহলে এটা হয়ে গেল, প্লাস দিয়ে বিন লিখে দিবি, প্লাস আই, গল্প নয়, প্লাস এদিকে দেখ, তারপরে আমাদের কন্টিনিউয়াসটাকে লিখতে হবে, তাই না, কন্টিনিউয়াস লিখতে গেলে কি লাগে V1, তাই না, তার সঙ্গে কি করতে লাগে আইএনজি, তার সঙ্গে অবজেক্ট, ব্যাস হয়ে গেল। তাহলে পারফেক্ট কন্টিনিউয়াস শেষ, ঠিক আছে। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আসি। এবার এখানেও সেম একই রকম ভাবে করব, প্রথমে সাবজেক্ট, তারপরে কি রে হ্যাভ অথবা হ্যাজের বদলে হ্যাড প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। তারপরে পাস্ট ফিউচার পারফেক্টে কি হবে, সাবজেক্ট প্লাস শ্যাল অথবা কি রে উইল, এটা সবসময় হবে, প্লাস হ্যাভ প্লাস বিন প্লাস V1 প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। ভেরি গুড, খুব সুন্দর। তাহলে এই থাকলো আজকে গঠন, এই গঠনটা আজকে মানে সবাই মুখস্থ করবি, পরবর্তী ক্লাসে আমরা এই গঠনগুলো সম্পর্কে কেন কোনটা কোথায় কেন কি হইল সেগুলো আলাদা আলাদা করে সংখ্যা শুদ্ধ আলোচনা করব, ঠিক আছে, ব্যাস তাহলে।